Assalamu alaikum everyone. Good morning. Good morning, sir. Good morning, sir. Good morning, sir. আচ্ছা, আমার কথা কি প্রপারলি শুনতে পাচ্ছেন? Yes, sir. কারণ আজকে সকাল থেকে মানে আমি যখন লগ ইন করলাম তখন থেকে আপনার ইন্টারনেট কানেকশনটা একটু উইক, মানে অত সবসময়ের মতন রেগুলার না, মানে কানেকশনটা ভালো পাচ্ছেন। এই জন্য আমি জিজ্ঞেস করে নিচ্ছি, যখনই আপনারা দেখবেন যে কোনো কারণে আমার কথা ভেঙে যাচ্ছে বা আপনার ভিডিও মানে স্ক্রিন শেয়ার কোনো কারণে ভেঙে যাচ্ছে, আপনি প্লিজ আমাকে হাত রেজ করে বললেন যে স্যার এই সমস্যা হচ্ছে, আমি রিপিট করব বা দরকার পড়লে লগ আউট করে আবার লগ ইন করবো। তো ফার্স্টে স্যার আমরা চলেন অ্যাটেন্ডেন্সটা নিয়ে তারপর আমরা যখন ক্লাস ডিসকাশনে চলে যাই। আমার রিকোয়েস্ট হচ্ছে প্লিজ আপনারা সকলেই আপনাদের সামনে একটা খাতা কলম রাখেন টু টেক নোটস। I hope everyone has their notebooks in front of them. বই থাকার প্রয়োজন নাই, কিন্তু নোটবুকটা এবং কলম হোক, পেন্সিল হোক, কোনো কিছু একটা সামনে রাখেন আপনাদের। আচ্ছা, তা এখন এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে অ্যাটেন্ডেন্স। আমি আপনাদের নাম নিব, আপনারা ওই আপনাদের মেসেজ বোর্ডে দেখবেন যে ইনকল মেসেজের যে বোর্ডটা আছে সেখানে জাস্ট পি লিখে দিবেন, মানে মাইক্রোফোন অন করে মানে প্রেজেন্ট বা ইয়েস স্যার বলার প্রয়োজন নেই। জাস্ট খালি মেসেজ বোর্ডে পি লিখলে আমি বুঝতে পারবো যে আপনি প্রেজেন্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি চলেন অ্যাটেন্ডেন্সটা নেওয়া শুরু করলাম। হ্যাঁ, সুমন শিকদার নেই। আমি স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আপনাদের জন্য ইজিয়ার হবে, বুঝতে হবে। ওকে, সুমন শিকদার নেই। এমডি আশিকুর রহমান, সুমন শিকদার আছে। এমডি আশিকুর রহমান, তারপর হচ্ছে সুমাইয়া তাবাসসুম, আচ্ছা, তারপর হচ্ছে তৈফুর হক, এমডি তাইফুর হক, পিয়াল রয়, ফারাহ সুফিয়া নওশি, আমির হোসেন, আসিফ আহমেদ, আকাশ মালাকার, সাদমান সাব্বির, তারপর হচ্ছে আয়েশা, তাহমিদ শিহাব মুর্শেদ, তারপর হচ্ছে সাদমান সাকিব, সুমাইয়া পারভিন সুপ্তি, লাবিবা নাওয়ার সালেহ, তারপর হচ্ছে আরিশবা জুনাইনা মাহমুদি, গুড, রাশিক আহমেদ, সাজ্জাদ হোসেন তালুকদার, রেশাদ সাদমান, গুড, এমডি আলতাফুর রহমান, সোহানা নিজাম, তারপর হচ্ছে তানজিনা তাসনিম, এমডি দিদারুল ইসলাম, মুহতাসিম কবির, আলী জাইয়ান খান, নিশা রহমান, তারপর হচ্ছে মশিউর রহমান অর্পণ, ইশিকা মুস্কান রহমান, তারপর হচ্ছে তাহমিনা রহমান হাফসা, আচ্ছা, তারপর হচ্ছে আপনার আফসার আশিকুল ইসলাম, ইশরাত জাহান অহনা, এমডি আদিব, রিফা নানজিবা চৌধুরী, মোহাম্মদ আবিয়াজ ইসলাম, এবং লাস্ট তানভীর আহমেদ ইফতি। আচ্ছা, কারো অ্যাটেন্ডেন্স বাদ পড়েছে? এনিওয়ান হু মিসড देयर অ্যাটেন্ডেন্স? তা না হলে আমি সাবমিট করে দিলাম, এরপরে কিন্তু আপডেট করা যাবে না।
Done. Good. All right. এখন আপাতত সবার সামনে নোটবুক আছে, উপরে ফার্স্টে লেখেন ইন্ট্রোডাকশন, একদম সবার উপরে মাঝখানে লেখেন ইন্ট্রোডাকশন। এখন আমরা যাই পড়বো এটা পার্ট অফ ইন্ট্রোডাকশন। আজকের ক্লাসের মেইন অবজেক্টিভ ইজ টু ইন্ট্রোডিউস অর গেট ইন্ট্রোডিউস টু দ্য ওয়ার্ল্ড অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস টু এ সার্টেন ডিগ্রি। অফকোর্স আমরা খুব বেশি ডিটেলসে ইন্ট্রোডাকশন স্টেজে নিয়ে আলোচনা করব না, বিকজ প্রয়োজন নেই। ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস, বা টু বি মোর স্পেসিফিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস কি মোটামুটি আপনারা সবাই মোর অর লেস বুঝতে পারতেছেন এবং বুঝতে পেরেছেন। বেসিক্যালি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অ্যানালাইজ করে বিজনেস ডিসিশন মেকিং করা প্রয়াসটাই হচ্ছে এই কোর্সের মুখ্য উদ্দেশ্য বা শেখা। ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস মানে আপনি এটাকে বিজনেস অ্যানালিসিসও বলতে পারেন, বিকজ বিজনেস অ্যানালাইজ করতে গেলে বিজনেসের যে কোনো ডিসিশনের পেছনে যখন আমরা কোনো অ্যানালিসিস বা অ্যাপ্রেজাল বা কোনো রকমের স্টাডি করি বা রিসার্চ করি বা সার্ভে করি, আমরা কিন্তু মূলত ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলোকেই আপনার প্রসেস করি। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বা অ্যাকাউন্টিং ডেটা বা ইনফরমেশনকেই কিন্তু আমরা অ্যানালিসিস করে থাকি। সো প্রতিনিয়তই যে বিজনেস অ্যানালিসিস দেখতেছেন আপনার ডান পাশে, বাম পাশে, আপনার আশেপাশে, আপনাদের কর্মক্ষেত্রে, টিভিতে, মিডিয়াতে, এগুলো সবই কিন্তু বেসিক্যালি মোরলেস ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস। সো এটা বেসিক্যালি ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস বলেন আর বিজনেস অ্যানালিসিস বলেন, অলমোস্ট একই জিনিস। পারহ্যাপস ইকোনমিক অ্যানালিসিস একটু ডিফারেন্ট হতে পারে, মার্কেট অ্যানালিসিস একটু ডিফারেন্ট হতে পারে, বাট বিজনেস অ্যানালিসিস আপনার আর ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস অলমোস্ট সেম জিনিস। আর ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসে একটা সিংহভাগ থাকে হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন নিয়ে। এই জন্য আমরা এটাকে অনেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস বলে, বিকজ অ্যাকাউন্টিং ইনফরমেশন সকল পাওয়া যায় কোথায়? ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসগুলোতে। না, আমি বিফোর আই স্টার্ট দ্য ক্লাস আমি জাস্ট বেসিক ফান্ডামেন্টাল একটা কোয়েশ্চেন করি, সাধারণত কর্পোরেট ফাইন্যান্সে করে থাকি। তারপর আপনাদেরকে করি জাস্ট আপনাদের জেনারেল ফাইন্যান্সিয়াল নলেজটাকে একটু ঝালাপালা করার জন্য। আমাদের যে কোনো বিজনেসের জন্য, যে কোনো বিজনেস অর্গানাইজেশনের জন্য আপনার অ্যাকাউন্টেন্টরা কয় ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তৈরি করতে পারে? ফার্স্ট আনসার ইজ অগণিত। There are many various numerous types of statements that accountants prepare, এবং এর মধ্যে অনেকগুলো স্টেটমেন্টই ডিরাইভড বা ডেরিভেটিভ স্টেটমেন্টস হয়ে থাকে। মেইন স্টেটমেন্ট 3-4টাই। হাউএভার ডিফারেন্ট একদম অফিসিয়ালি অনেকগুলো স্টেটমেন্ট অ্যাকাউন্টেন্টরা তৈরি করে থাকে। আপনি একটা অ্যানুয়াল রিপোর্ট ওপেন করলে দেখতে পারবেন, রাইট? আচ্ছা, কিন্তু মূলত কেউ যদি কোয়েশ্চেন করে আপনাকে যে মেইনলি কয়টা স্টেটমেন্ট অ্যাকাউন্টেন্টরা তৈরি করে, আনসার কি হবে? 3। 4টাও বলতে পারেন, হ্যাঁ আপনি 4টা বলতে পারেন, যে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, আবার ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। বাট ওনার্স ইকুইটি স্টেটমেন্টটা বা স্টেটমেন্ট অফ রিটেইনড আর্নিংস যেটা অনেকে বলে, এইটা স্যার ব্যালেন্স শিটে পাওয়া যায়। মানে ব্যালেন্স শিটের 3টা পার্ট, অ্যাসেটস, লায়াবিলিটি অ্যান্ড ইকুইটি। ওই ইকুইটি পার্টটাকে আলাদা করে একটা স্টেটমেন্ট যদি আপনি তৈরি করেন, ওইটি হচ্ছে স্টেটমেন্টস অফ ওনার্স ইকুইটি বা স্টেটমেন্টস অফ রিটেইনড আর্নিংস। ওই স্টেটমেন্ট একই জিনিস, হয়তো বা একটু ডিটেলসে থাকে, এইটাই আর কি। বাট ওই ব্যালেন্স শিটে ওই ইনফরমেশন পাওয়া যায়, লেস ডিটেলড হতে পারে, বাট পাওয়া যায়। এর জন্য আমরা বলি হচ্ছে 3টা মেইন স্টেটমেন্ট তৈরি করে প্রত্যেকটা অ্যাকাউন্টেন্ট। এই 3টা স্টেটমেন্ট লাগবে, ব্যালেন্স শিট, তারপর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, আর স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। ব্যালেন্স শিট কি আমার মনে হয় লাস্ট ক্লাসে এগুলো আলোচনা করছি, তারপরে জাস্ট অনেকে লাস্ট ক্লাসে আসেন, এই জন্য আমি জাস্ট দ্রুত একটা রিক্যাপ করি।
ব্যালেন্স শিটটা কি? ব্যালেন্স শিট বেসিক্যালি হচ্ছে একটা কোম্পানির, মানে একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে ব্যালেন্স শিট। আমি যদি জানতে চাই একটা কোম্পানি কি কি অবস্থায় আছে, স্ট্যাটাসটা কি, পজিশনটা কি, তার ফাইন্যান্সিয়াল হেলথ কিরকম, সে কি হেলদি না আনহেলদি, এটা জানতে হলে, সকল ইনফরমেশন জানতে হলে ইউ হ্যাভ টু লুক এট এ কোম্পানিজ ব্যালেন্স শিট, বিকজ একটা কোম্পানি ইজ নাথিং বাট কালেকশন অফ অ্যাসেটস। একটা কোম্পানি মানে হচ্ছে বেসিক্যালি কোম্পানি অ্যাসেটগুলো মিলেই হচ্ছে একটা কোম্পানি। সো অ্যাসেট ইনফরমেশন থাকে কোথায়? ব্যালেন্স শিটে। সো কোম্পানিকে দেখতে হলে, কোম্পানিকে ভিজুয়ালাইজ করতে হলে ইউ লুক এট অর ইউ ক্রিয়েট, ইউ প্রিপেয়ার দ্য ব্যালেন্স শিট। সো ব্যালেন্স শিটের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করা, বিকজ দিস ইজ দ্য ফান্ডামেন্টাল আপনার বিজনেস ইকুয়েশন। Every business, profit-driven organization, they require assets. Now, in order to buy these assets, every organization or individual, every business requires what? Money. আচ্ছা, আর এই মানির বাজেটটাকে, মানিকে আমাদেরকে সোর্স করতে লাগে। এই সোর্সিং এর প্রসেসটাকে আমরা বলি ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং মানে হচ্ছে বেসিক্যালি সোর্সিং মানি টু বাই অ্যাসেটস, সোর্সিং মানি টু বাই অ্যাসেটস। নাও বাইং অ্যাসেটস প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সের ভাষায় ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বাইং অ্যাসেটস, আর সোর্সিং মানি ফর ইনভেস্টমেন্টস কে আমরা বলি হচ্ছে ফাইন্যান্সিং। ঠিক আছে? আচ্ছা, নাও ফাইন্যান্সিং যে কোনো বিজনেস দুইটা মেইন সোর্স থেকে করতে পারে। এই মেইন সোর্সগুলোর ভেতরে আবার অনেক সাব ক্যাটাগরি আছে, আবার অনেক মাল্টিপল সাব সোর্সেস আছে, হাজার হাজার লক্ষ লক্ষ। বাট মেইনলি প্রত্যেকটা সোর্স অফ ফাইন্যান্সিংকে আপনি দুইটা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করতে পারবেন বেসড অন দেয়ার টাইপস। একটা হচ্ছে লায়াবিলিটি, আর একটা হচ্ছে ইকুইটি। এই যে লায়াবিলিটি, আর একটা হচ্ছে ইকুইটি। আচ্ছা, লায়াবিলিটি হচ্ছে আপনি যদি টাকা কাউকে ধার দেন, বা আপনি যদি ধারের মাধ্যমে, লোনের মাধ্যমে টাকা নেন, এটা হচ্ছে লায়াবিলিটি। আর আপনি যদি ব্যবসার শেয়ার বিক্রি করে, ব্যবসার মালিকানা বিক্রি করে টাকা রেজ করেন, ওই প্রসেসটাকে আমি বলেছি ইকুইটি। তার মানে দুইভাবে একটা বিজনেসে টাকা দেওয়া যায়। আপনি ইদার বিজনেসকে টাকা ধার দিতে পারেন, ধার দিলে আপনি ধারের এগেনস্টে কিছু এই টাকাটা ফেরত পাবেন উইথ অর উইদাউট ইন্টারেস্ট at a given মানে in a certain time period, right? Over a certain time period, let's say over বললাম বিকজ অনেক সময় আমরা ভেঙে 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 পাই, আবার অনেক সময় আপনি একদম একটা টাইমে শেষও দিতে পারেন, আবার আপনি এটা বলতে পারেন যে আমি এই সময় ধরে ভেঙে ভেঙে টাকাটা দেব। যেভাবে দেন না কিসের জন্য, আপনি একটা টাইমের মধ্যে টাকাটা ফেরত পাবেন উইথ অর উইদাউট ইন্টারেস্ট। সব লোন যে ইন্টারেস্ট বিয়ারিং হয়, নট নেসেসারিলি। There are many loans in the world যেগুলো নন ইন্টারেস্ট বিয়ারিং, সেক্ষেত্রে কোনো ইন্টারেস্ট অ্যাড হবে না। ওই লোনের অ্যামাউন্টটাই, প্রিন্সিপাল অ্যামাউন্টটাই ভেঙে 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 আপনি কেটে কেটে নিয়ে নেবেন। আচ্ছা, গেল এটা। দ্যাট ইজ লায়াবিলিটি। তার মানে বেসিক্যালি ধার দিলেন, কিন্তু ধারের কিন্তু স্যার ইফ ইউ লেন্ড মানি, তাহলে কিন্তু আপনি মালিকানা পাবেন না। ইফ আই বড় মানি, তাহলে কিন্তু আমাকে মালিকানা দিতে হচ্ছে না, রাইট? এতটুকু তো জানেননি আপনারা, বিকজ এটা তো মানে কোনো অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট না, বাট জাস্ট তারপর আমি বলছি। ইকুইটি অন দ্য আদার হ্যান্ড, ইকুইটির সাথে লায়াবিলিটি পার্থক্য হচ্ছে ইকুইটি হোল্ডার, মানে আপনি যদি ইকুইটি ফাইন্যান্সিং করেন একটা ব্যবসাতে, আপনি ইন্টারেস্ট পাবেন না। আচ্ছা, তা আপনি কি পাবেন? প্রথমত আপনি পাবেন হচ্ছে মালিকানা, আপনাকে শেয়ার দিবে, ওই টাকার মাধ্যমে আপনি কোম্পানির একটা অংশ কিনে নিলেন, সে অংশগুলোকে রিপ্রেজেন্ট করে, সে একটা অংশ কিনা মানে হচ্ছে মালিক হচ্ছেন,
বিকজ প্রত্যেকটা অংশকে ওন করে কারা? মালিকরা। আর মালিক যে একটা মালিক যে কোম্পানিটার একটা অংশ ওন করে বা কোম্পানিটাকে ওন করে, এইটা লিগ্যাল দলিল হচ্ছে শেয়ারটা। সো এই জন্য আমরা বলি শেয়ার কেনা। সো একটা মানুষ যখন ইকুইটি ফাইন্যান্সিং করে, সে শেয়ার বেসিক্যালি শেয়ার কিনছে একটা কোম্পানি। আচ্ছা, আর শেয়ার কিনলে আপনি ইন্টারেস্ট পাবেন না, আপনি কি পাবেন? লাভের একটা অংশ পাবেন। ইউল গেট এ পোর্শন অফ দ্য প্রফিট, যেটাকে আমরা আপনার ইংলিশে ডিভিডেন্ড বলি, বাংলায় লভ্যাংশ বলি, লাভের অংশ এইটাই। সো কোম্পানি যদি প্রফিট হয়, যেহেতু আপনার কোম্পানির মালিক, সেই তো প্রফিটের একটা অংশ আপনার পকেটে যাবে, এইটাই। আর ইন্টারেস্ট প্রফিট না, ইন্টারেস্ট হচ্ছে একটা ফিক্সড পেমেন্ট। এটি হচ্ছে লায়াবিলিটি আর ইকুইটির পার্থক্য। সো এই দুইটা ওয়েতে টাকা ফাইন্যান্সিং এর মাধ্যমে আপনি অ্যাসেটগুলো কিনতে পারতেছেন, ইনভেস্টমেন্ট করতে পারতেছেন। এবং এই তিনটা সেকশনকে দিয়েই ব্যালেন্স শিটটা তৈরি করা হয়। লেফট হ্যান্ড সাইডে থাকে অল অ্যাসেটস, রাইট হ্যান্ড সাইডে থাকে দ্য ফাইন্যান্সিং, দ্য হাউ ইউ ফাইন্যান্স দোজ অ্যাসেটস, which is the liabilities and the equity section. Now, আপনি এই ব্যালেন্স শিটের মাধ্যমে আপনি কিন্তু অ্যাসেটকে দেখতেছেন, আপনি অ্যাসেট পজিশন দেখতে পারতেছেন, কি কি প্রকারের অ্যাসেট আছে, আপনার লিকুইড অ্যাসেট বা কারেন্ট অ্যাসেট কতটুকু, ফিক্সড অ্যাসেট কতটুকু, কি কি ধরনের ফিক্সড অ্যাসেট আছে, কি কি ধরনের কারেন্ট অ্যাসেটস আছে, এগুলো দেখতে পাচ্ছেন। দিস উইল গিভ ইউ অ্যান আইডিয়া অ্যাবাউট ইউর কোম্পানিজ টাইপ, কোম্পানিজ পজিশন, স্ট্যাটাস এক্সেট্রা। আর আপনি কিভাবে ফাইন্যান্স করতেছেন, কতটুকু লোনের মাধ্যমে ফাইন্যান্স করতেছেন, সেটার জন্য আপনার লায়াবিলিটি সেকশনটা খুব ইম্পর্টেন্ট। বিকজ একটা কোম্পানি যত লেস লেভার্ড, লেস লেভার্ড বলতে আমি বোঝাচ্ছি, যত লেস লোন নিয়ে তার অ্যাসেটগুলোকে ফাইন্যান্স করেছে, তার ইনভেস্টমেন্টগুলোকে ফাইন্যান্স করেছে, সেই কোম্পানি তত হেলদি। নো কোম্পানি, regardless of how comfortable they are paying off the loan with interest, no company would want liabilities on their balance sheet, too much liability. Do you know why? একটা কোয়েশ্চেন করি আপনাদেরকে ক্লাসে, why do you think companies do not like liability? Why do you think businessmen or businesswomen or business people, businesses want to avoid liabilities? Why do you Chance of being bankrupt. আচ্ছা, একজন হ্যাঁ বলেন সুমাইয়া, আপনি বলতেছেন কি বলেন? Sir, there is a chance that the company might go bankrupt. লোন থাকলে মানে অলমোস্ট every other company has loans. Why মানে Their image is affected. sorry, Their image, their entire image. People would think that the company has a lot of liabilities, so they would think maybe the company. No, look, image could be affected if they have too much liability. Yes, if they're highly levered, but without main reason now. Image, a business does not care about their investors. If you can pay off your loan, if a company can pay off their loan, and if the company has ability to pay off their loans, then কিন্তু ইমেজের সমস্যা হয় না। স্যার হ্যাঁ স্যার ইন্টারেস্ট বেশি হলে প্রফিট মার্জিন অনেক কমে যায়। that is one reason যে আপনি যদি if you are highly levered, then you will have high amount of interest which will eat away your profit margins. আর প্রফিট মার্জিনটা আলটিমেটলি যায় কার কাছে? ওনারদের কাছে। সো ওনাররা অফকোর্স if you have too much interest, the ওনাদের আপনার রিস্ক বাড়ে, risk of getting less profit অথবা no profit. Yes, number one two না, বাট এটা একটা রিজন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা সুমাইয়া বলছিল, ট্রু, ইয়েস, there's the more loan you have, the risk of going bankrupt goes higher, also becomes higher. You know why? Because you might have cash flow now, but you never know when cash flows will go down, right? Because business situation, market সবসময় একরকম থাকে না। মানে who thought of COVID? But COVID অনেক ব্যবসা আপনার ভালো ব্যবসা লস করেছে, এবং আপনার যেটা বললো যে ব্যাংক্রাপসিও ফাইল করতে হয়েছে, বাধ্য হয়েছে। বিকজ মনে রাখবেন, ব্যাংক্রাপ্ট তখনই একটা কোম্পানি হয় যখন সে কোম্পানিটা কি হয়, লস করে নাকি বলেন
when does a company go bankrupt? When does the company Loss file bankrupt? Unable to pay back with interest. Unable to pay back their liabilities. Exactly. When a company লসের সাথে আপনার ব্যাংক্রাপসি কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আপনি বলতে লস কুড ক্রিয়েট দ্য সিচুয়েশন, losses could aid the situation where you are unable to pay off your loans, you're unable to pay off your liabilities, you're unable to make your loan payments, সেটা হইতে পারে। কিন্তু loss does not mean that you are bankrupt. There are many examples যেখানে কোম্পানিরা লসের পর লস করে যাচ্ছে, বা তারা দেউলিয়া হয় নাই, তারা bankrupt হয় নাই। You know why? Because somehow they were able to manage cash from other sources to pay off their loan. Okay. But there are many examples where companies had great profitability, amazing profit margins. They were profitable companies. However, they could not somehow pay off their high liabilities, which ended up resulted in bankruptcy. For instance, আমি প্রথমটা উদাহরণ দিই, Tesla. Tesla is a company who for the first almost 15 years of their operations did not generate profit. But did Tesla go bankrupt? No, because somehow Tesla was managing money, mostly managing money from their investors, mostly managing money from their owners that give me money, I need to pay my loan, give me money, I have to make my loan payments. Now investorরা টেসলার পটেনশিয়াল দেখছে বলেই তারা প্রফিট না হওয়া সত্ত্বেও তারা টাকা ঢালছে টেসলাতে। নাও কেন ঢালছে প্রফিট না থাকা সত্ত্বেও? বিকজ দে ওয়ার ইনভেস্টিং মানি in the present or for the future? Future. For the future. They thought that Tesla had that potential যে আজকে লস করলেও তারা ইনশাল্লাহ রিকভার করবে কোনো মতো যদি টেসলাকে বাঁচায় রাখা যায়। সে টেসলার সবচেয়ে অনেক বড় কোম্পানি, সবাই চিনেন, এই জন্য টেসলার এক্সাম্পল দিলাম। এরকম আরো অসংখ্য কোম্পানি আছে যারা বছরের পর বছর লস করে গেছে, বাট ইনভেস্টরদের টাকা দিয়ে সামহাও তারা লোন শোধ করতে পারছে, এই জন্য তারা দেউলিয়া হয় না অ্যাটলিস্ট। আচ্ছা, এবার আবার অনেক কোম্পানি আছে যাদের প্রফিট থাকা সত্ত্বেও, ভালো সেলস থাকা সত্ত্বেও তারা দেউলিয়া হয়ে গেছে। কার এক্সাম্পল দেওয়া যায়? ইভ্যালি হ্যাড গ্রেট সেলস, রাইট? এক একটা দিনে ওরা মানে ওদের ট্রানজ্যাকশন যা অনলাইন ট্রানজ্যাকশন হতো, এটা চিন্তাই করা যেত না যে বাংলাদেশের আপনার কমার্সে এই লেভেলে ট্রানজ্যাকশন হওয়া সম্ভব, তাও অনলাইনে, মানে কমোডিটি মার্কেট ছাড়া B2C লেভেলে এটা চিন্তাই করা যেত যায় না। এই যে ইভ্যালির আগে এরকম এই ভলিউমের ট্রানজ্যাকশন হতো লেসে কমোডিটি মার্কেটে, চাল ডাল গমের যে মনে করেন পাইকারি মার্কেট, ওইসব জায়গাতে এই লেভেলে ট্রানজ্যাকশন হয়। এছাড়া B2C লেভেলে খুচরা সাবান শ্যাম্পু, আপনার আরন্য বাইক, তারপর টিভি ফ্রিজ, এইটা এই লেভেলে ট্রানজ্যাকশন আনথিঙ্কেবল ছিল। গ্রেট বিজনেস ছিল, আপনার ন্যাশনাল ব্র্যান্ড তৈরি হয়ে গেছিল, একটা লয়াল ফ্যান বেস বা আপনার কাস্টমার বেস ছিল। তারপরও তাদের প্রবলেমটা কি ছিল? তারা কেন আজকে দে আর নট ইন বিজনেস এনিমোর? ওয়াই they don't exist? Although they exist right now, but still why are they, or why did they declare bankruptcy? Because তাদের এত প্রফিট থাকা সত্ত্বেও বা এত সেলস থাকা সত্ত্বেও দে ওয়ার আনএবল টু মেক দেয়ার লোন পেমেন্টস। এবং এটা কারণ ছিল যে তাদের লায়াবিলিটিগুলো তাদের আয়ের চেয়ে অনেক বেশি ছিল। তাদের যে এই পরিমাণ তাদের লায়াবিলিটিস ছিল, যে লায়াবিলিটিস এগেনস্টে যে পেমেন্ট অ্যামাউন্টটা, সেই পেমেন্ট অ্যামাউন্টটা তার প্রফিটের চেয়ে বেশি ছিল। আমি কি বুঝাতে পারতেছি? তাদের পার প্রোডাক্ট প্রফিট হওয়া সত্ত্বেও তারা ওই লায়াবিলিটিসগুলো শোধ করতে পারতেছিল না, বিকজ তাদের বিজনেস মডেলটার মধ্যে একটা ফল্ট ছিল, যে ফল্টের কারণে দে ওয়ার সেলিং প্রোডাক্টস, মেকিং অপারেটিং প্রফিট, হাউএভার অলসো ইন এভরি ট্রানজ্যাকশন তাদের লায়াবিলিটিসগুলো বাড়ছিল এক্সপোনেনশিয়ালি। সো এটা তাদের
বিজনেস ম্যানেজারিয়াল ইস্যু, এবং তাদের বিজনেস ডিসিশনগত ফলস ছিল, সেই কারণে আজকে তারা ধরা খেয়েছে। এবং আমি জানি না আর জীবনও ই ভ্যালি ঘুরে দাঁড়াতে পারবে কিনা, এটা একটা বিগ কোয়েশ্চেন। যাই হোক, সো যে মুদ্রা কথা, মানে যে কথার জন্য এতগুলা কথা বলা, যে লায়াবিলিটিস অলওয়েজ ওনাররা ইনভেস্টররা ভয় পায়। আচ্ছা, আরেকটা জিনিস কি স্যার, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। ধরুন একটা কোম্পানির 1,000 টাকার অ্যাসেট আছে, and they have, let's say, $600 worth of liabilities and $400 worth of assets. আমাকে বলেন তো স্যার, কোম্পানির যদিও 1,000 টাকার অ্যাসেটস আছে, আর কোম্পানির ধরেন মালিক আমি তাসকিন সাকিব, can I claim that I am worth $1,000? Yes or no? যদিও আমার কোম্পানি, আমি সোল মালিক, আমি একমাত্র মালিক, এবং আমার কোম্পানিতে $1,000 অ্যাসেটস আছে, আমার কোম্পানিতে $1,000 অ্যাসেট থাকা সত্ত্বেও ক্যান আই সে যে আমি $1,000 অ্যাসেটের মালিক? ইন No, দিস sir. No, sir. ওয়াই নট? Because the 600 amount of assets are levered to you. মানে আমার এখনো $600 লায়াবিলিটিস আছে, আর একটা কোম্পানির অ্যাসেটসে এবং একটা কোম্পানি ইনকামে মালিকের আগে কার অ্যাক্সেস থাকে? যারা লেন্ডার, তাদের, যারা ক্রেডিটর। আমি কি বুঝাতে পারতেছি? বিকজ আগে লেন্ডারদের টাকা শোধ করতে হবে, তারপর মালিক টাকা পাবে। সো যতদিন পর্যন্ত এই 600 টাকার আউটস্ট্যান্ডিং আছে, ততদিন পর্যন্ত আমি 400 টাকারই মালিক। ধীরে 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 আমি লোন শোধ করতে করতে এটা 600 হয়ে যাবে 500, তখন আমি কত টাকার মালিক? 500 টাকার মালিক। এই 500 হয়ে যাবে 400, তখন আমি কত টাকার মালিক হব? 600 টাকার মালিক। তখন এবং একটা সময় টুকটুক করতে করতে আমি হয়তো পুরা লোনই শোধ করে দিব, তখন আমি ইনশাল্লাহ বলতে পারবো যে আমি পুরা কোম্পানির সকল অ্যাসেটগুলোর মালিক, ওনার। না, এই কারণে ইনভেস্টররা ভয় পায়। যখন হাই লায়াবিলিটিস থাকে, ইনভেস্টর মনে করে আমি তো আসলে কোনো সম্পদ তো আমার হাতে নাই, সম্পদ তো ম্যাক্সিমাম ব্যাংকের কাছে, আমি যে কিনবো, আমি ব্যাংকে টাকা দিতেছি, আমি তো কোনো সম্পদে টাকা দিতে পারতেছি না, বিকজ সম্পদগুলো তো ব্যাংকের কাছে বা ক্রেডিটরদের কাছে আটকানো। That's why also investors they try to avoid companies with high leverage, মানে হাইলি লেভারেড কোম্পানিজকে অ্যাভয়েড করার চেষ্টা করে, এইটি আর কি। আচ্ছা, এইটাই হচ্ছে ব্যালেন্স শিট। ইনকাম স্টেটমেন্টে কি থাকে? ইনকাম স্টেটমেন্টে বেসিক্যালি ইউ গেট অ্যান আইডিয়া অ্যাবাউট কোম্পানিজ অপারেশন, বিকজ কোম্পানি ব্যবসা করে কিসের জন্য? প্রফিট আয় করার জন্য, রাইট? আর প্রফিট আসে কোত্থেকে? সেলস থেকে। সেলস হবে কিভাবে? যদি আপনি কোম্পানি অপারেট করেন। বা আমি ভাবে বলি, এই সেলস থেকে প্রফিট আয় করার এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে আপনার অপারেশনস। ইউ জেনারেট সেলস, আর সেলস জেনারেট করতে যে আপনার কিছু এক্সপেন্সেস হয়, এই দুটাকে বাদ দিলে, সেলস আর এক্সপেন্স বাদ দিলে আপনি যা পান সেটা হচ্ছে আপনার কোম্পানির প্রফিট, যেটাকে বাংলা আমরা লাভ বা মুনাফা বলি। আর এই পুরো প্রসেসটাকে আমি বলেছি অপারেশনস। আর আপনার অপারেশন আপনি যে করছেন সেটা দেখার জন্য আপনি যেই স্টেটমেন্টটা প্রিপেয়ার করেন, আপনার অপারেশনসকে ইভ্যালুয়েট করার জন্য, আপনার অপারেশনসকে রিপোর্ট করার জন্য আপনি যে স্টেটমেন্টটা তৈরি করেন, সেটাকে আমরা বলি হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে? সো ইউ গট ইউর ব্যালেন্স শিট, then you got your income statement. এটা এই জিনিসগুলো লিখে রাখেন। ব্যালেন্স শিট তৈরি করা হয় at any given point, prepared or updated constantly, updated with every transaction. মানে যেমন, কারণ কি, আপনার অ্যাসেট তো কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। যেমন আপনি একটা আই ডোন্ট নো, লেটস সে কথা একজনের স্যালারি দিলেন আজকে, সে তখন আপনার কোম্পানি ক্যাশে ওই বাই দ্যাট অ্যামাউন্ট ক্যাশ ব্যালেন্স কমে যাবে না? ইয়েস অর নো? Yes, sir. এটা আপনার ব্যালেন্স শিট আপডেট হবে না? তখন কি আপনার ক্যাশ ব্যালেন্স আগের মতন থাকবে, নাকি ওই স্যালারি বাদ দেওয়ার পর যা হবে সেই অ্যামাউন্টটা শো করবে ব্যালেন্স শিটে? স্যালারি বাদ দেওয়ার Decrease করবে।
হ্যাঁ, ডিক্রিজ করবে বাই দ্য স্যালারি অ্যামাউন্ট। তার মানে কি কনস্ট্যান্টলি তো আপনি খরচ করছেন, কনস্ট্যান্টলি আপনি আয় করছেন, ইনফ্লো হচ্ছে আউটফ্লো হচ্ছে, তার মানে কি ব্যালেন্স শিট কনস্ট্যান্টলি কি হচ্ছে স্যার? আপডেট আপডেট হচ্ছে। আচ্ছা, এবং এটা প্রত্যেকটা ব্যালেন্স শিটের প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, সেই জন্য আপডেটেড উইথ এভরি ট্রানজাকশন। তারপর এভাবে লিখি আমরা, এটার বুলেট পয়েন্ট দিয়ে লিখি, এটা আপনাদের জাস্ট খালি ইনফরমেশন গুলো লেখা থাকলো খাতায়। তারপর হচ্ছে লেখেন হচ্ছে যে উপরে লেখা থাকবে এই জন্য আপনি দেখবেন ব্যালেন্স শিটের উপর সবসময় লেখা থাকে অ্যাজ অফ, নট ফর দ্য ইয়ার অর ফর দ্য পিরিয়ড এন্ডেড। উপরে সবসময় একটা ব্যালেন্স শিট প্রিপেয়ার করার পর ইউ সি যে অন টপ হেডিং এ লেখা থাকে, কোম্পানির পরে লেখা থাকে কি ব্যালেন্স শিট অ্যাজ অফ টুডে অর অ্যাজ অফ দ্যাট ডে অর অ্যাজ অফ দ্যাট টাইম। আমি যদি এখন একটা ব্যালেন্স শিট প্রিপেয়ার করি তাহলে কি লিখবো? অ্যাজ অফ 10:09 AM 11th February ব্যালেন্স শিটটা প্রিপেয়ার করা হলো বা আপডেট করা হলো। ঠিক আছে? আচ্ছা, all accounts are permanent. প্রত্যেকটা অ্যাকাউন্টই পার্মানেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, ব্যালেন্স শিটে। তার মানে এই অ্যাকাউন্টগুলো আপনার মানে কোনো পিরিয়ডে যে বন্ধ করে দিচ্ছি না, এমন না, কোনো ইটস নট এ পিরিয়ডিক অ্যামাউন্ট। এটা তখনই বন্ধ হবে যখন আপনি রাইট অফ করবেন। আপনি ক্যাশ শেষ, কোনো একটা অ্যাসেট বিক্রি করে দিচ্ছেন, চলে যাবে, ডেপ্রিসিয়েট হয়ে গেছে, কমপ্লিটলি বাদ হয়ে যাবে। কিন্তু আপনার একটা বছর শেষ হলো আপনি বন্ধ করে দিবেন তা না, এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। ঠিক আছে? আচ্ছা, আর ইনকাম স্টেটমেন্ট হচ্ছে প্রিপেয়ার্ড ফর এ পিরিয়ড। ঠিক আছে? সেই পিরিয়ডটা ইউজুয়ালি মান্থলিও হতে পারে, কোয়ার্টারলি হতে পারে, সেমি অ্যানুয়ালিও হতে পারে, আর ইয়ারলি তো হবেই। ইয়ারলি তো অফকোর্স আপনাকে তৈরি করতে হবে, এটা কোনো মানে ইউ হ্যাভ টু প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট অন ইয়ারলি বেসিস, বাট ইয়ারে বেশি যাবে না। ইউল নেভার সি অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর 13 months. You could see an income statement for a month. You can see an income statement for a quarter. You can see an income statement for 6 months, and সর্বোচ্চ for 12 months. But you will never see an income statement for more than 12 months. And why is that? What is the reason behind that? Why is the reason behind that? Because at the accounting period, accounting year, সর্বোচ্চ কি 12 মাস। So 1 year. হ্যাঁ, এর জন্য ওইভাবেই সেট করা হয়। আচ্ছা, একটু সেকেন্ড লাইন থাকেন তো। শুনতে পাচ্ছেন তো না? জি স্যার। আচ্ছা, তো যেখানে ছিলাম, ইনকাম স্টেটমেন্টটা সবসময় তৈরি করা হয় ফর এ পিরিয়ড, মান্থলি, কোয়ার্টারলি, আর সর্বোচ্চ অন ইয়ারলি বেসিস। এবং উপরে সবসময় দেখবেন লেখা থাকে ফর দ্য পিরিয়ড এন্ডেড at a certain date, and that period could be a quarter, that period could be a year or a month. Now সাধারণত ঘন ঘন তৈরি করে না, বিকজ প্রিপেয়ার করাও তো একটা ডিফিকাল্ট জিনিস। ইউজুয়ালি আপনার একটা কোম্পানি সবসময় আফটার এভরি কোয়ার্টার বসে
তাদের ওই কোয়ার্টারটাকে ইভ্যালুয়েট করে, এই কোয়ার্টারের পারফরমেন্সটাকে ইভ্যালুয়েট করে। সেজন্য কোয়ার্টারলি ইউজুয়ালি আপনি দেখবেন তৈরি করা হয়, আর ইয়ারলি তৈরি করতেই হবে বছর শেষে। এটি ইনকাম স্টেটমেন্টে থাকে হচ্ছে বেসিক্যালি কোম্পানির সবগুলো থাকে টেম্পোরারি অ্যাকাউন্টস। কেন? বিকজ যে বছরের সেলস ওই বছরেই শেষ, যে বছরের এক্সপেন্সেস ওই বছরেই শেষ। আমি আমার বর্তমান ইয়ারের সেলসের নাম্বার নেক্সট ইয়ারের সেলসের সাথে যোগ করব না। 2022 সালের সেলস 2022 সালের, যখন 2022 সাল শেষ করেছি 31 ডিসেম্বরে, অথবা যদি আমরা জুন টু জুলাই ইয়ার করি তাহলে জুনের 30 তারিখে যখন ইয়ার শেষ, ওই সেলস ওখানেই শেষ। পরবর্তী বছর আমি একদম নতুন ফ্রেশ খাতায় শুরু করেছি। সে সেম লজিক প্রযোজ্য এক্সপেন্সের জন্য। আর প্রফিট তো বেসিক্যালি আলাদা কোনো নাম্বার না। অলওয়েজ রিমেম্বার স্যার, ইউ রিপোর্ট সেলস অ্যান্ড এক্সপেন্সেস। রিপোর্ট মানে কি? আপনার সেলস হয়েছে, এটাকে আপনি স্টেটমেন্টে রিপোর্ট করলেন। আপনার একটা এক্সপেন্স হয়েছে, এটাকে আপনি আপনার ইনকাম স্টেটমেন্টে রিপোর্ট করলেন। বাট ডু ইউ রিপোর্ট প্রফিট স্যার? চিন্তা করে দেখেন তো। অর ডু ইউ ক্যালকুলেট প্রফিট? ক্যালকুলেট প্রফিট। রিপোর্ট মানে হচ্ছে বেসিক্যালি আপনার একটা ট্রানজ্যাকশন হয়েছে। আমি এখন অ্যাকাউন্টিং এর ভাষা বলি আপনাকে। রিপোর্টিং মানে হচ্ছে, আপনি প্রায় দেখবেন অনেকেই রিপোর্টিং বলে। রিপোর্টিং মানে হচ্ছে লেটস সে ইউ হ্যাভ, মানে একটা কোম্পানিতে তো প্রতিনিয়ত শত শত ট্রানজ্যাকশন হচ্ছে। এই প্রত্যেকটা ট্রানজ্যাকশন ফার্স্ট আপনার যখন খাতাতে, বইতে, কোনো একটা অ্যাকাউন্টিং স্টেটমেন্টে অর্গানাইজড ম্যানারে লেখেন, এটাকেই আমরা বলি হচ্ছে রিপোর্টিং। একটা ট্রানজ্যাকশনকে, যে ট্রানজ্যাকশনের একটা মনিটারি ভ্যালু আছে, যে ট্রানজ্যাকশনের একটা ইকোনমিক ভ্যালু আছে, ফাইন্যান্সিয়াল ওয়েট আছে, সেই ট্রানজ্যাকশনকে যখন আপনি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বা কোনো একটা অ্যাকাউন্টিং বুকে যখন অর্গানাইজড ম্যানারে লিপিবদ্ধ করছেন, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে রিপোর্টিং। সো আমরা কি করি? একটা অ্যাকাউন্টেন্ট কি করে? সেলস হয়, রিপোর্ট করে এত টাকার সেলস হয়েছে। এক্সপেন্সেস ইনকার্ড হচ্ছে, রিপোর্ট করে এত টাকার এক্সপেন্সেস ইনকার্ড হয়েছে। বিভিন্ন ধরনের এক্সপেন্সগুলোকে আবার ক্যাটাগরাইজ করে, ক্যাটাগরি ওয়াইজ লেখে অর্গানাইজড ম্যানারে। বাট প্রফিট কি কোনো জায়গা থেকে রিপোর্টিং করে নিয়ে আসে, নাকি প্রফিট ওই রিপোর্টেড সেলস আর এক্সপেন্সেসের পার্থক্যটাই হচ্ছে ওই বছরের প্রফিট? ইয়েস স্যার, এটা ক্যালকুলেটেড হচ্ছে। এটা আপনি আপনার রিপোর্ট, যেই সেলসটা রিপোর্ট করলেন সেখান থেকে রিপোর্টের এক্সপেন্সেস অ্যামাউন্টটা মাইনাস করলে যা হবে সেটাই হচ্ছে আপনার প্রফিট। সো রিপোর্ট সেলস এন্ড এক্সপেন্সেস অ্যান্ড ক্যালকুলেট প্রফিট। ঠিক আছে, ক্যালকুলেট প্রফিটস। ওকে, গুড। আচ্ছা, তারপর হচ্ছে টেম্পোরারি অ্যাকাউন্টস, এটাই ইয়ার ক্লোজ শেষ। নাও ইনকাম স্টেটমেন্টে আপনার প্রফিট যখন আপনি রিপোর্ট করবেন, আপনার, আমি এখানে প্রফিটস বললাম কেন? ওয়াই নট প্রফিট? আমি তো প্রফিটও বলতে পারতাম, আর আমি প্রফিটস লিখলাম কেন? স্যার কারণ এটা তো মাল্টিপল পিরিয়ডস হতে পারে, সো একবার প্রফিট হতে পারে, একবার নাও হতে পারে। আমি সেই প্রফিট বুঝাই নাই। আমি Operational profits or profit. এক্স্যাক্টলি, মানে একটা কোম্পানি কোন একটা গিভেন পিরিয়ডে, মনোযোগ দিয়ে শুনবেন, একটা কোম্পানি কোন একটা গিভেন পিরিয়ডে সে মাল্টিপল প্রফিট ক্যালকুলেট করে, একটা প্রফিট ক্যালকুলেট করে না। বিকজ একটা কোম্পানি তার খরচগুলোকে অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করে তার খরচের ধরন অনুযায়ী। বিকজ প্রত্যেকটা খরচ কিন্তু এক রকমের না। আপনি যদি প্রপারলি একটা ডিটেইল ইনফরমেশন চান, আপনি যদি ট্রুলি সেগমেন্ট ওয়াইজ কোম্পানির অপারেশনসকে ইভ্যালুয়েট করতে চান, তো আপনাকে যেটা করতে হবে, খরচগুলোকে তার শ্রেণী, তার টাইপ, তার ক্যারেক্টার অনুযায়ী আপনি কি করবেন? ডিস্টিংগুইশ করবেন, ক্যাটেগরাইজ করবেন। যেমন একটা খরচ হচ্ছে ডিরেক্টলি প্রোডাক্ট রিলেটেড বা সার্ভিস রিলেটেড, নাম দিলেন কস্ট অফ গুডস সোল্ড। আরেকটা ক্যাটাগরি হচ্ছে অপারেশনস রিলেটেড, অপারেশনাল ওভারহেডগুলো আর কি, বেসিকলি আপনার অপারেশন চালানোর জন্য যে খরচগুলো করতে হয়, নাম দিলেন অপারেশনাল এক্সপেন্সেস।
তারপর কিছু একটা আদার এক্সপেন্সের ক্যাটাগরি আছে, তারপর ইন্টারেস্ট এক্সপেন্সের ক্যাটাগরি আছে, তারপর ট্যাক্সের একটা আলাদা ক্যাটাগরি আছে। তারপর এই ক্যাটাগরি ওয়াইজ যখন আপনি মাইনাস করবেন, এগুলো বাদ দেওয়া শুরু করবেন সেলস থেকে, তখন সেই ক্যাটাগরি ওয়াইজ আপনি আলাদা আলাদা প্রফিট ক্যালকুলেট করবেন, গ্রস প্রফিট, অপারেটিং প্রফিট, রাইট? তারপর হচ্ছে আপনার লেটস সে ট্যাক্সেবল প্রফিট, আপনার ট্যাক্স ইনকাম বিফোর ট্যাক্স, এই ইউ পেড এই ট্যাক্স। তারপর ফাইনালি যায় নেট প্রফিট, যেটাকে আমরা বটম লাইন প্রফিট বলি। সো উপর থেকে আস্তে 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 নিচে যাবে, লাস্ট যে প্রফিটটা থাকে দ্যাট ইজ নোন এজ দ্য নেট প্রফিট। সো এই যে মাল্টিপল প্রফিট ক্যালকুলেট করলাম, এই জন্য আমরা বলেছি ক্যালকুলেটিং প্রফিটস। আচ্ছা, আপনাদের ইনকাম স্টেটমেন্ট নিয়ে আমি যেহেতু ইনকাম স্টেটমেন্টের আলাদা ক্লাস আছে, যেন আমি এখন আর সময় নষ্ট করব না, আমি ওই ক্লাসে বেশি ডিটেলসে আমরা ইনকাম স্টেটমেন্ট ভেঙে 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 দেখবো। বাট আমরা বেসিক ফান্ডামেন্টালি বুঝতে পারলাম ব্যালেন্স শিট আর ইনকাম স্টেটমেন্ট। আর লাস্ট বাট নট লিস্ট উই হ্যাভ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, ওই অনেক এটাও পিরিয়ডিক করা হয়। এটা হচ্ছে পিরিয়ডিক প্রিপেয়ার্ড, পিরিয়ডিক মানে ফর এ ইয়ার, মান্থ, কোয়ার্টার, এরকম আর কি। এখানে ওই শুধু ক্যাশ ট্রানজ্যাকশন অর্গানাইজ করে লেখা হয়, অর্গানাইজ করে ক্যাশ ট্রানজ্যাকশনগুলো অর্গানাইজড করে রাখা হয় তিনটা ক্যাটাগরিতে, অপারেশনস, তারপর হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্সিং। ঠিক আছে, ওকে, এইগুলো আমার তিনটা স্টেটমেন্ট। এবার আমরা চলে যাই আমাদের এফএস এর কিছু নেক্সট আলোচ্য বিষয় হচ্ছে সোর্স। লেখেন, আমাদের ক্লাস শেষ কখন? When does our class end? 10:40, right? 10:40. Yes, Yes, sir. So Yes, we sir. do 10:40. 20 minutes আছে। ওকে, লেখেন, প্রথম জিনিস লিখবেন হচ্ছে প্রথম টপিক, সেকেন্ড টপিক বলতে পারেন, বিকজ আমরা তো স্টেটমেন্টস গুলো আলোচনা করলাম। সেকেন্ড টপিক লেখেন, এরকম করে লেখেন, সোর্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, সোর্সেস অফ, ঠিক আছে, সোর্স অফ ইনফো ফর ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ফর ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস। আচ্ছা, জাস্ট এটা হেডিংটা লেখেন, কিছু লেখার দরকার নাই স্যার, এগুলো আপনি এখনো তুলেন না কিছু, আপনি এগুলো সব আপনাকে দিয়ে দিব, আপনি জাস্ট হেডিংটা লেখেন আগে। আচ্ছা, এখন বলি আপনাকে, আপনার একটা ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করার জন্য তো আপনার কিছু ইনফরমেশন প্রয়োজন, রাইট? যে ইনফরমেশনগুলোকে আপনি প্রসেস করবেন না, এই ইনফরমেশনগুলোর সোর্সগুলো কি, এগুলো আমরা আলোচনা করব একটা একটা করে। মোটামুটি এই ক্যাটাগরির বাইরে আপনার সোর্সেস কমই পাবেন। আচ্ছা, মেইনলি প্রিডমিনেন্টলি ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসে কি টাইপের ইনফরমেশন ইউজ করা হয়, যেটা আমি ক্লাসের শুরুতেও বলেছিলাম। প্রিডমিনেন্টলি মানে আপনি যে কোনো ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসের 70-80% ইনফরমেশন কি থাকে, কি টাইপের ইনফরমেশন থাকে? আমি ফার্স্ট ক্লাসেও বলেছিলাম, এই ক্লাসে শুরুর সময় বলছিলাম যে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসের প্রিডমিনেন্ট ইনফরমেশন থাকে কি? আপনি চিন্তা করেন, আপনি বলেন, আপনি একটা ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করতে চান, কি কি ইনফরমেশন, আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন তো কি কি ইনফরমেশন আপনার লাগে, আপনি বলেন কি কি লিখতে পারে? So balance sheet information, asset position, liabilities, and equity. ব্যালেন্স শিটের পজিশন ইনফরমেশন লাগতে পারে, ইনকাম স্টেটমেন্টের ইনফরমেশন লাগতে পারে, ক্যাশ ফ্লো ইনফরমেশন লাগতে পারে। এগুলো সবই কি টাইপের ডেটা, কি টাইপের ইনফরমেশন? These are The all numerical. Historical data. no, these are all accounting information. That's what I was trying to say. These are all accounting data. আপনি কি সেলস নাম্বারটাকে একটা ইকোনমিক ডেটা বলতে পারবেন, মার্কেট ডেটা বলতে পারবেন? না, এটা কি ডেটা? আপনার কোম্পানির অ্যাকাউন্টিং ডেটা, accounting data. ফাইন্যান্সিয়াল ডেটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো যেটা বলতে চাচ্ছিলাম, একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের প্রিডমিনেন্ট ইনফরমেশন ইজ ফাইন্যান্সিয়াল, অথবা টু বি মোর স্পেসিফিক অ্যাকাউন্টিং ইনফরমেশন। আচ্ছা, আর এই অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কোথায় থেকে পাওয়া যায়? Let's say if you want to do an analysis, research, and you need sales information, expenses information, asset and liabilities information,
What do you open? Where do you look into? Where do you find this information? In different financial statements, right? Income statement, এই যে sales information দরকার, which statement do you open? Income statement. Asset information দরকার, which statement do you open? Balance sheet. Cash information দরকার, details এ, which statement do you open? Your statement of cash. তার মানে কি, all these accounting এবং financial data can be found in different financial statements. আচ্ছা, and all these financial statements, এই financial statements গুলো হচ্ছে আমাদের মেইন সোর্স। হ্যাঁ, না এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো থাকে কোথায়? এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো পাওয়া যায় হচ্ছে অ্যানুয়াল রিপোর্টে, রাইট? আপনি যদি একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে চান, আপনি এবং কোম্পানি যদি বাইরের হন, মানে আপনি কোম্পানির ভেতরে হলে তো আপনি ইউ উইল হ্যাভ ইনফরমেশন অ্যাক্সেস টু দ্যাট দ্য বুকস। আর আপনি যদি কোম্পানির বাইরের হন, লেটস সে আমি বেক্সিমকোকে নিয়ে রিসার্চ করব, কিন্তু বেক্সিমকোর তো আমি কেউ না, আমাকে তো তার অ্যাকাউন্টিং বই খুলে দিবে না। আমি বেক্সিমকো ইনফরমেশন কোথায় পাবো? বেক্সিমকোর পাবলিশ করা অ্যানুয়াল রিপোর্টে, যে রিপোর্টের মধ্যে সে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো থাকে, সে রাইট? ইয়েস স্যার। আচ্ছা, না আমরা যেগুলোকে অ্যানুয়াল রিপোর্ট বলি, এগুলো আসলে তৈরি করা হয় কিছু ফর্মের উপর ভিত্তি করে। এই ফর্মগুলোকে বলা হয় ফর্ম 10K অথবা 10Q, এরকম আরো অনেক কিছু 10 ফর্ম আছে। প্রত্যেকটা লিস্টেড কোম্পানি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, প্রত্যেকটা লিস্টেড পাবলিকলি লিস্টেড কোম্পানি যারা তাদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন পাবলিকের কাছে পাবলিশ করতে বাধ্য, তারা কি করে স্যার? তারা ফার্স্টে SEC সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে অন এ ইয়ারলি বেসিস অথবা অনেক কোয়ার্টারলি বেসিস একটা ফর্ম ফিল আপ করতে হয়। এই ফর্মটার নামই হচ্ছে ফর্ম 10। নাও যদি ফর্মটা কোয়ার্টারলি বেসিসে করে ফিল আপ, তাহলে তাকে যে ফর্মটা ফিল আপ করতে হয় তার নাম হচ্ছে ফর্ম 10Q। যদি সে ইয়ারলি বেসিসে ফিল আপ করে, যে ফর্মটা ফিল আপ করতে হবে তার নাম হচ্ছে ফর্ম 10K। না সব কোম্পানি 10Q করে না, বিকজ সব কোম্পানি কোয়ার্টারলি বেসিসে তাদের ইনফরমেশন পাবলিশ করে না। কিন্তু 10K সবার করতেই হবে, বিকজ প্রত্যেকটা কোম্পানিকে ইয়ারলি বেসিসে তাদের ইনফরমেশন পাবলিশ করতে হয় ইফ দে আর এ পাবলিক লিমিটেড কোম্পানি। এটা প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রয়োজন নাই, বাট পাবলিক লিমিটেড কোম্পানি যেহেতু পাবলিকের কাছ থেকে টাকা নেয়, they have to publish their information অথবা disclose their information on a public platform. Clear? আচ্ছা, তাহলে 10Q এর পার্থক্য বুঝতে পারছেন? 10Q কি? The form that has to be submitted on a quarterly basis. Has to be না, that you prepare on a quarterly basis. আর 10K হচ্ছে the form that you prepare on a yearly basis. না এই ফর্মগুলা কি স্যার, I have a company which is a private limited company, আমাকে তৈরি করতে ফিল আপ করতে হবে? বলেন তো। না স্যার। এটা নো স্যার। কোন টাইপের কোম্পানি ফিল আপ করতে হয়? যারা পাবলিক পাবলিক লিমিটেড কোম্পানিজ। কোম্পানি। Public ভেরি limited গুড। company. আচ্ছা, নাও প্লিজ কিপ ইন মাইন্ড যে আমারও কিন্তু স্যার, মানে যারা প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের কিন্তু অ্যানুয়াল রিপোর্ট তৈরি করতে হয় না। সো ওয়েন আই এম টকিং অ্যাবাউট অ্যানুয়াল রিপোর্ট, আই এম টকিং অ্যাবাউট পাবলিক লিমিটেড কোম্পানিজ। না পাবলিক লিমিটেড কোম্পানিরা কি করে? ফার্স্টে ফর্ম 10K পূরণ করে বাৎসরিকভাবে। না ওই ফর্ম 10Kটা এত বেশি ডিসক্রিপটিভ, এত বেশি ইনফরমেটিভ, তো ওই 10Kটাই ওই মলার টলার দিয়ে, বইয়ের কাভার টাভার দিয়ে, উপরে ছবি টবি দিয়ে, ডিরেক্টরদের কিছু ইন্টারভিউ দিয়ে, দ্যাট বিকামস দ্য অ্যানুয়াল রিপোর্ট। সো বেসিক্যালি আপনি যে অ্যানুয়াল রিপোর্টটা দেখেন, ইট ইজ নাথিং বাট ফর্ম 10K। বিকজ ফর্ম 10Kটাকেই আপনি যদি একটু সুন্দর করে, একটু বই আকারে, একটু পড়ার মতন করে করেন, ইট বিকামস দ্য অ্যানুয়াল রিপোর্ট। এর জন্য ফাইন্যান্সিয়াল আপনার অ্যানালিসিসের নাম্বার 1 সোর্স আমরা লিখেছি ফর্ম 10K কে। বিকজ আপনি যত ইনফরমেশন চান আপনি ফর্ম 10K তে পাবেনই। অ্যানুয়াল রিপোর্ট অনেক সময় কিনতে হয় বা আপনার কাছে হয়তো বা পৌঁছাতে নাও পারে, কিন্তু আপনি অনলাইনে গেলে, স্পেশালি নর্থ আমেরিকান কোম্পানিগুলোর ক্ষেত্রে, আপনি অনলাইনে গিয়ে যদি যে কোনো পাবলিক লিমিটেড কোম্পানির ইনফরমেশন জানতে চান, আপনি জাস্ট 10K দিয়ে সার্চ করলেই তাদের ইনফরমেশন পেয়ে যাবেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, দে আর বাউন্ড
to publish their Form 10K online. আমেরিকাতে, নর্থ আমেরিকাতে, বাংলাদেশে না। বাংলাদেশে মনে হয় Form 10K ওইভাবে সিস্টেম নাই। অথবা অন্য একটা ফর্ম, নামটা হয়তো বা 10K না, অন্য ফর্ম, বাট একই, মানে দ্য কনসেপ্ট ইজ সেম, আইডিয়া ইজ সেম। আচ্ছা, না আপনি বলতে পারেন স্যার আপনি যদি Form 10K লিখেই রাখেন অ্যানুয়াল রিপোর্ট, তাহলে আবার সেকেন্ড পয়েন্টে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কেন লিখলেন? বিকজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো তো Form 10K এর মধ্যেই থাকে। বিকজ Form 10K এর ভিতরে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, আরো ডিরেক্ট ইনফরমেশন, আপনাদের অবজেক্টিভ, কোম্পানির কনস্টিটিউশন, মিশন, ভিশন, সমস্ত কিছু ডিটেলসে দেওয়া থাকে। তো দ্য কোয়েশ্চেন ইজ, তাহলে আমি আবার আলাদা করে স্টেটমেন্টস কেন লিখলাম? বিকজ সব কোম্পানি তারা পাবলিক লিমিটেড কোম্পানি না। সো তাদের তো যারা যেই কোম্পানি পাবলিক লিমিটেড না, তার কি আপনি Form 10K পাবেন বা অ্যানুয়াল রিপোর্ট পাবেন? না। তো No. তাদের জন্য তাদের ইনফরমেশন যদি আপনাকে অ্যানালাইজ করতে হয়, তখন আপনার তাদের কাছ থেকে স্টেটমেন্টস গুলো চেতে হবে যে ভাই আমি তো আপনার ভ্যালুয়েশন করবো বা এটা করবো ওইটা করবো, তো প্লিজ গিভ অ্যাক্সেস টু ইয়োর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ইনকাম, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এক্সেট্রা এক্সেট্রা। এটাই ঠিক আছে। সো দিজ আর দ্য মেইন টু সোর্সেস, বা আপনি বলতে পারেন এই দুটো একটা ক্যাটাগরিও বলতে পারেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আচ্ছা, না অ্যানুয়াল রিপোর্টে স্টেটমেন্টস এর বাইরেও কিন্তু কিছু কিছু সোর্স থাকে যেখান থেকে ভালো ইনফরমেশন পাওয়া যায়, বেশ ভ্যালুয়েবল ইনফরমেশন পাওয়া যায়। বলতে পারবেন আমি কোন কোন সোর্সের কথা বলতেছি? ধরেন একটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্টে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ছাড়াও আপনার ফুটনোটস থাকে, এন্ড নোটস থাকে, যেগুলোর মধ্যে অনেক ডিটেলস থাকে। বিকজ স্টেটমেন্টগুলোর মধ্যে কিন্তু অনেক সময় অনেক কিছু ডিটেলসে লেখা থাকে না। লেটস সে আপনার লোন অ্যামাউন্ট লিখে দিচ্ছে একটা, কিন্তু লোনটা কোন ব্যাংক থেকে নেওয়া, লোনের স্কেজুলটা কি, সেগুলো হয়তো বা ব্যালেন্স শিটে লিখতে পারবে না। সো সেই ইনফরমেশনগুলো কোথায় পাবেন স্যার? ফুটনোটসে, রাইট? এবং সেই ফুটনোটসগুলোতে অনেক ইনফরমেশন থাকে। আপনি যদি একটা অ্যানুয়াল রিপোর্ট ওপেন করেন একটা কোম্পানির বা 10K, ওদের দেখবেন অনেক ফুটনোটস থাকে। কেন অনেক ফুটনোটস থাকে? বিকজ সব কিছু তো, সব অ্যাকাউন্টিং ইনফরমেশন তো স্টেটমেন্টগুলোতে স্যার ডিটেলসে লেখা যায় না। ডিটেলসে লেখা যায় স্যার, তো একটা ইনকাম স্টেটমেন্টের পাতা হবে স্যার 100 পাতা। আমি কি কথাটা বুঝাতে পারতেছি? বিকজ অনেক এক্সপেন্স আছে, ওগুলো এক্সপ্লেইন করতে গেলে আপনার এক্সপ্লেইন করতে লাগবে 10 পাতা। সো আমরা কি করি? জাস্ট খালি হেডার দিয়ে লিখে দিই, রাইট? অথবা প্লাস, মানে সবগুলোকে যোগ করে লিখে দিই। কিন্তু প্রত্যেকটা যদি আপনি ডিটেইলড ব্রেকডাউন চান, তাহলে মোস্ট প্রবাবলি আপনাকে কি ওপেন করতে হবে স্যার? কি দেখতে? Footnotes. Footnotes. ফুটনোটসে হয়তো বা আপনাকে ডিটেলসে দেওয়া থাকবে। ওকে, গেল। আচ্ছা, তারপর আপনার কোম্পানি প্রোফাইলও কিন্তু আপনি অনেক ইনফরমেশন পাবেন। কোম্পানি প্রোফাইলে আপনি অনেক ইনফরমেশন পাবেন, বিকজ কোম্পানি প্রোফাইলগুলোতে আপনার ইয়া থাকে। কোম্পানি প্রোফাইলে আপনার কোম্পানির মিশন স্টেটমেন্ট, ভিশন স্টেটমেন্ট, অবজেক্টিভস, হ্যাঁ, তারপর মনে করেন এই বছরে কি টাইপের কাজ করতেছে, তাদের প্ল্যান কি, চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর, সিইও, এদের কিছু একটা ছোট্ট নোট থাকে, হ্যাঁ। এই জন্য কোম্পানি প্রোফাইল সেকশনটাও ইম্পর্টেন্ট, অনেক ধারণা পাওয়া যায় একটা কোম্পানির সম্বন্ধে। আচ্ছা, তারপর হচ্ছে দেখবেন আমি লিখেছি লেটার্স রিটেন টু স্টক হোল্ডার্স। আপনার প্রত্যেকটা কোম্পানি, এটা আগে ট্রেডিশনালি অনেক হতো, এখন কম হয়। প্রত্যেকটা কোম্পানি বছর শেষে, বছরটা ক্লোজ করার পরে কোম্পানির যে মেইন অপারেশনাল হেড, যে সাধারণত ম্যানেজিং ডিরেক্টর হয়ে থাকে অথবা সিইও হয়। আচ্ছা, ম্যানেজিং ডিরেক্টর আর সিইওর মধ্যে পার্থক্যটা কি দেখি কে বলতে পারে? সিইও হচ্ছে কি চিফ অপারেটিং অফিসার, মানে এক্সিকিউটিভ অফিসার, রাইট? যে একটা অপারেশন এক্সিকিউশনের হেড। তাহলে ম্যানেজিং ডিরেক্টরটা কি? So CEO is one of the founders of the company, and managing director is the person that is elected by the shareholders to run the company for them. Aren't you describing the same person? মানে সিইও তো আপনার যে মালিক, তারাই তো, ফাউন্ডারও তো একটা মালিক। তখন আপনার যদি যারা মালিক, তারা যাদেরকে মালিকরাই তো সেট করবে কে সিইও হবে, কে কোম্পানি রান করবে। সো আপনি যার কথা বললেন ম্যানেজিং ডিরেক্টর, সেও সেও তো ডিরেক্টরদের অ্যাপয়েন্টেড
আপনার ম্যানেজিং হাইয়েস্ট পার্সন, তো হি ইজ দ্য পার্সন হু বেসিক্যালি is managing the entire company. Look, they're both the same thing, and at the same time they are not. মনোযোগ দিয়ে শুনেন, ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে যখন ডিরেক্টর কারা, হু আর দ্য ডিরেক্টরস? ডিরেক্টর মানে কি? যে কোম্পানির ডিরেক্টর কারা? কোম্পানির কি চাকরি করে নাকি তারা কোম্পানির মালিক? সে পার্ট অফ কোম্পানি বোর্ড। How do you become part of a company board? So they're the owners of the shares in the company. They're the owners of the company. Directors are the owners of the company. যারা মেজরিটি শেয়ার হোল্ডার তারাই ডিরেক্টর। এখন আপনি বেক্সিমকোর একটা শেয়ার নিয়ে বসে আছেন, ইউ আর নট আ ডিরেক্টর অফ বেক্সিমকো। কিন্তু যারা মেজরিটি শেয়ার হোল্ডার, যারা বোর্ডে বসতে পারে কোম্পানির, তারাই হচ্ছে ডিরেক্টরস, রাইট? এটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে প্রত্যেকটা মালিকই ডিরেক্টর, কিন্তু এটা পাবলিক লিমিটেড কোম্পানিতে যারা যেই শেয়ার হোল্ডাররা অতটুকু শেয়ার ধরে আছে, যে শেয়ার ধরে রাখার কারণে তারা বোর্ডে বসতে পারে, বিকজ বোর্ড কি সবার উপরে, বোর্ড ইজ অ্যাবাভ এভরিওয়ান, বোর্ড রিপ্রেজেন্টস দ্য ওনার্স, রাইট? দ্য ওনার অফ দ্য কোম্পানি, মালিক। সো বোর্ডে যারা বসে এরা সবার ডিরেক্টর, ফাইন। তার মানে একটা কোম্পানিতে ডিরেক্টর হইতে হলে আপনাকে কি হইতে হবে? কোম্পানির মেজরিটি শেয়ারের ওনার, শেয়ার হোল্ডার হতে হবে, ডেফিনেটলি। হ্যাঁ, আচ্ছা, নাও কোম্পানি বোর্ড অফ ডিরেক্টররা তাদের মধ্যে থেকে একজনকে বললো যে তুমি কোম্পানি রান করো, বা কেউ নিজেকে প্রস্তাব করলো আমি রান করব, হি ও শি বিকামস দ্য ম্যানেজিং ডিরেক্টর। আর ম্যানেজিং ডিরেক্টরের উপরে থাকে হচ্ছে চেয়ারম্যান। চেয়ারম্যানের কাজ হচ্ছে ওই বোর্ড মিটিং কল করা এবং বোর্ডের মিটিংটাকে বেসিক্যালি দেখা, ওভারলুক করা যে সব কোম্পানি ঠিকঠাক মতন করতেছে কিনা, কাজগুলো ঠিকঠাক মতন হচ্ছে কিনা, এক্সিকিউশন ঠিকঠাক মতন হচ্ছে কিনা। আমি এভাবে বলি, এক্সিকিউশন পাওয়ার ম্যানেজিং ডিরেক্টরের বেশি, কিন্তু সিগনেচারি পাওয়ার চেয়ারম্যানের বেশি। অনেকটা হচ্ছে প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের মতন। বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে প্রাইম মিনিস্টার। আচ্ছা, ঠিক তেমনি একটা কোম্পানির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে সিইও, এক্সিকিউশনে, অপারেশনসে, বা ম্যানেজিং ডিরেক্টর। আর তার উপরে থাকে কে? মানে সিগনেচারি পাওয়ার থাকে কার? চেয়ারম্যানের। বাংলাদেশেও সিগনেচারি পাওয়ার সবচেয়ে বেশি কার? প্রাইম মিনিস্টার না প্রেসিডেন্টের? প্রেসিডেন্ট, বিকজ প্রেসিডেন্টই সংসদ শুরু করে তার সিগনেচারে। প্রেসিডেন্টই একটা গভর্নমেন্টকে মানে আপনার বৈধতা দেয়, একটা ইলেকশনকে বৈধতা দেয়। আপনি কথা বুঝতে পারছেন? আর্মি কন্ট্রোল করে, ক্লিয়ার? আচ্ছা, এটি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর আর চেয়ারম্যানের পার্থক্য, এবং দুজনই বোর্ডের থেকে ইলেক্টেড হয়। আচ্ছা, গেল না। হু ইজ দ্য সিইও দেন? ওই সিইও হচ্ছে অনেক সময় যেটা করা হয়, অনেক সময় কোম্পানিরা তাদের ডিরেক্টরদের মধ্যে মনে করতে পারে, ইউনো হোয়াট, আমাদের মধ্যে যোগ্য কেউ নেই, বা আমাদের একটা বাইরে থেকে একটা লোক হায়ার করা উচিত যে কোম্পানিটা রান করতে পারবে। নাও লেটস সে যে পুরো অপারেশনসটাকে লিড করবে। সো ধরেন আমি বাইরে থেকে একজন ভদ্রলোককে আমরা কোম্পানি হায়ার করলাম, আমরা সব ডিরেক্টররা মিলে হায়ার করলাম যে সে কোম্পানিটা রান করবে, সেই কোম্পানির হেড, অপারেশনাল হেড। না, ওকে তো আমি ম্যানেজিং ডিরেক্টর বলতে পারবো না। কেন বলতে পারবো না? আমি কেন তাকে এমডি বলতে পারবো না? বিকজ ইজ নট আ ওনার, হি ইজ নট দ্য ওনার অফ দ্য কোম্পানি। সে একটা চাকুরিজীবী। তো তার নাম দিলাম কি? তাকে তার পোস্ট দিতে হবে। কি দিয়ে দিলাম? সিইও। এক্স্যাক্টলি। না স্যার, আপনি বলতে পারেন স্যার আমি তো অনেক ওনারকে দিচ্ছি সিইও হতে। হ্যাঁ, হতে পারে। অনেক ওনাররা বলতে পারে, ইউ নো হোয়াট, আই ডোন্ট ওয়ান্ট টু বি কল্ড। অনেক এমডি বলতে পারে, আই ডোন্ট ওয়ান্ট টু বি কল্ড এমডি, আই ওয়ান্ট টু বি কল্ড সিইও অ্যাজ ওয়েল। ঠিক আছে? বা অনেক কোম্পানি দুইটা পোস্টই রাখে, এমডিও রাখে, এমডির নিচে একজন সিইও রাখে, এবং দুইটাই কুড বি হেল্ড বাই ওনার্স। আবার অনেক সময় সিইওটাকে আপনি হায়ার করতে পারেন, এটি আর কি। তার মানে মেইন পার্থক্য হচ্ছে সিইও ক্যান বি হায়ার্ড, ক্যান বি an owner as well, but the managing director has to be the owner, has to be an, হ্যাঁ, ওনার ছাড়া কেউ ম্যানেজিং ডিরেক্টর হতে পারেন। তার মানে সবার উপরে কে? হায়ারকিতে চেয়ারম্যান, আর এক্সিকিউশনে সবার উপরে কে? ম্যানেজিং ডিরেক্টর, তারপরে কে? সিইও। নাও সিইও বা সিও বা সিএমও এরা সবই হচ্ছে কর্পোরেট পোস্ট, কিন্তু ব্যাংক আর কোর্ট রেকগনাইজ করে কাকে স্যার? চেয়ারম্যানকে আর কাকে? ম্যানেজিং ডিরেক্টর। ডিরেক্টর। হ্যাঁ,
কোর্ট কিন্তু সিইও কে রেকগনাইজ, কোর্ট কিন্তু আপনার যদি যখন আপনি কোম্পানির দেখবেন, কি বলে এটাকে, কোম্পানির ওই যে রেজলিউশন দেখবেন, রেজলিউশনে কিন্তু স্যার বোর্ড অফ ডিরেক্টরদের নাম থাকে, চেয়ারম্যানের নাম থাকে অ্যাপয়েন্টেড, আর অ্যাপয়েন্টেড এমডির নাম থাকে, আর সিইও হচ্ছে কর্পোরেট অ্যাপয়েন্টেড পোস্ট। ক্লিয়ার? আচ্ছা, গেল এটা। আচ্ছা, সো সরি, ফুটনোটস আমরা এই লেটার্স আলোচনা করতেছিলাম। প্রত্যেকটা কোম্পানি করে কি স্যার, পাবলিক লিমিটেড কোম্পানি করতো এটা, যে বছর শেষে তারা তাদের স্টক শেয়ার হোল্ডারদের কাছে চিঠি লিখতো, নোট, যে এই বছরে তার টাকা কিভাবে খরচ করলাম, আমাদের কেন কেন এই পার্টিকুলার জায়গাতে ইনভেস্ট করলাম, কেন ফিউচারে আমি আগামী বছর কি করব, তারপরের বছর কি করবো, এক্সেট্রা এক্সেট্রা। আমি কথাটা বুঝাতে বললাম? এই নোটগুলাকে, এগুলাকে এটা প্রত্যেকটা কোম্পানি লেখে। আপনি দেখবেন অ্যানুয়াল রিপোর্টের শুরুতে লেখা থাকে, অনেক সময় আগে চিঠি লিখে পাঠাতো, এখন তো ইমেলের যুগে ইমেল করে দেয়, সকল শেয়ার হোল্ডারদের কাছে ইমেল চলে যায় আপনার এমডির পক্ষ থেকে বা সিইওর পক্ষ থেকে, যে বেসিক্যালি কোম্পানিটা রান করতেছে না। অনেক এই লেটারগুলা, অনেক সিইওর এই লেটারগুলা, নোটগুলা এত বেশি ইনফরমেটিভ হয় যে অন্যান্য কোম্পানির লোকজনও বা অন্যান্য মানে এই কোম্পানির সাথে কোনো সম্পৃক্ত না, তারাও পড়তে চায়। যেমন মিস্টার ওয়ারেন বাফে, উই অল নো হু মিস্টার ওয়ারেন বাফে ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অন্টারপ্রেনিয়র্স, ফাইন্যান্সিয়াল মাইন্ডস অফ আওয়ার জেনারেশন, অথবা এবং প্রিভিয়াস জেনারেশনেরও। ওয়ারেন বাফে প্রত্যেক বছর খুব ডিটেইলসে অনেক তথ্যবহুল চিঠি লেখে তার শেয়ার হোল্ডারদের কাছে। না, এগুলা এত বেশি তথ্যবহুল, এখান থেকে এত বেশি ইন্ডাস্ট্রি ইনসাইট পাওয়া যেত যে এগুলাকে কম্পাইল করে বইও বানানো হয়েছে। এবং অন্যান্য মানে এটার প্রতি আগ্রহ মানুষের এত বেশি থাকতো যে আমি ওয়ারেন বাফের সাথে কোনো সম্পর্ক নাই, বা ওয়ারেন বাফের কোম্পানির সাথে কোনো সম্পর্ক নাই, তারপরে ওয়ারেন বাফের চিঠি পড়ার জন্য বসে থাকতো মানুষজন, যে ওয়ারেন বাফে এই বছর কি লিখছে একটু দেখি তো, ওয়ারেন বাফের কি মতে কি মনে হয়, তার ইনসাইট গুলা কি, তার তার ইন্ডাস্ট্রি এবং ইকোনমি সম্বন্ধে তার মতামতটা কি, একটু দেখি তো, পড়ে দেখি। সো এই চিঠিগুলোর খুবই ডিমান্ড ছিল। সো পরে এগুলোকে কম্পাইল করা শুরু করলো অনেক পাবলিশার, কম্পাইল করে বই আকারে বের করলো। যেগুলো এখন নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার বইও। আপনি অ্যামাজনে যান, টপ বিজনেস বুকস দেখেন, দেখবেন আপনার টপ 5 এর মধ্যে দেখবেন লেটার্স ফ্রম ওয়ারেন বাফে আছে। সেই জন্য আমি এটা কয়েকটা সোর্স লিখলাম। আচ্ছা, তারপর সোর্স আপনি পাবেন হচ্ছে ম্যানেজমেন্ট ডিসিশন অ্যানালিসিস, মানে ম্যানেজমেন্টের নিজস্ব আপনার ইন্টারনাল কথাবার্তা, তাদের নিজস্ব মতামত দিয়ে আপনারা কোম্পানির কনসাল্টিং করবেন, তারপর কোম্পানি ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন, কথা বলে আপনি যে ইনফরমেশনগুলো পাবেন, দ্যাট ইজ ম্যানেজমেন্ট ডিসিশন অ্যান্ড অ্যানালিসিস। সোশ্যাল মিডিয়া, আদার মিডিয়া, অনলাইন মিডিয়া, এগুলো তার বলার কিছু না, এগুলো গ্রেট সোর্সেস অফ ইনফরমেশন। এখানে তো অনেক ইনফরমেশন পাওয়া যায়, যদিও অ্যাকাউন্টিং ইনফরমেশন না, তারপর অনেক ইনফরমেশন, ম্যাক্রো ইকোনমিক ইনফরমেশন পেতে পারেন, এমন কোনো সময় মাইক্রো ইনফরমেশন পাওয়া যায় অনলাইনে বা কোনো মিডিয়া আউটলেটে। যেমন অনেক, লেটস সে ফাইন্যান্সিয়াল টাইমস, তারা একটা কোম্পানিকে নিয়ে একটা ইকোনমিক অ্যানালিসিস করলো, তো সেখান থেকে আপনি অনেক ইনফরমেশন পাবেন না ওই আর্টিকেল থেকে, যেই তথ্যগুলো আপনার অ্যানালিসিস আপনাকে হেল্প করতে পারে। সেরকম মিডিয়া থেকে অনেক ইনফরমেশন পাওয়া যায়, যেগুলো মাঝে মাঝে অনেক ভ্যালুয়েবল হয়। লাস্ট বাট নট লিস্ট, অডিট রিপোর্ট। অডিট রিপোর্টে আপনি একটা ইনফরমেশনের, একটা কোম্পানির অ্যাকাউন্টিং ইনফরমেশনের কোয়ালিটি সম্বন্ধে জানতে পারবেন। আপনি যে একটা কোম্পানির ইনফরমেশন অ্যানালিসিস করবেন, আপনি যে অ্যানালিস্ট, আপনি যা কাজ করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, এই তথ্যগুলো ঠিক কিনা, তথ্যগুলা কোয়ালিটি কিরকম, এটা আপনাকে জানতে হবে না? আপনি ভুল তথ্য নিয়ে যদি জিনিস প্রসেস করেন, তাহলে তো আপনার সমস্ত সকল আউটকামই কি হবে স্যার? ভুল হবে, রাইট? আপনার খাবারের র মেটেরিয়াল যদি খারাপ হয়, আপনার যত ভালো শেফ হন, আপনার খাবারও খারাপ হবে। সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে, হ্যাঁ। সো একটা কোম্পানির অ্যাকাউন্টিং ইনফরমেশন ভালো কিনা, সলিড কিনা, প্রপার কিনা, এটা দেখার জন্য আমরা কি দেখি? অডিট রিপোর্ট দেখি। প্রত্যেকটা কোম্পানি অডিটিং করা হয়, গভর্নমেন্ট করায়, নিজেরাও করে, হ্যাঁ। না, এই অডিট রিপোর্টের মধ্যে 3টা আউটকাম থাকতে পারে: আনকোয়ালিফাইড, কোয়ালিফাইড, অ্যাডভার্স। আনকোয়ালিফাইড মানে হচ্ছে ইনফরমেশনগুলো ভালো, কোয়ালিফাইড মানে হচ্ছে ইনফরমেশন আর অ্যাভারেজ, মানে না খুব ভালো না খুব খারাপ, আর অ্যাডভার্স মানে হচ্ছে ব্যাড। না, আপনি ওই অনুযায়ী অডিট রিপোর্ট, এবং অডিট রিপোর্ট অনেক কিছু, অনেক বুলেট পয়েন্টস, ছোট্ট 1-2 পেজে থেকে রিপোর্ট, খুব বড় না, কিছু তথ্য পাবেন।
এটাই। তো আজকে এখানে শেষ করি স্যার, 10:42 বেজে গেছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস তো ফিজিক্যালি হবে। নেক্সট ক্লাসে আমরা আইএফআরএস ইউএস গ্যাপ দিয়ে শুরু করব, তারপর আমরা অন্যান্য জায়গায় শেষ করে চেষ্টা করবো নেক্সট ক্লাসে ইন্ট্রোডাকশন সেকশন পার্টটা শেষ করতে, তারপর আমরা স্ট্রেট চলে যাবো ইনকাম স্টেটমেন্টে। এনি কোয়েশ্চেন্স? ইনকাম স্টেটমেন্ট না, সরি, রেশিওজে, তারপর যাবো ইনকাম স্টেটমেন্টে। কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে স্যার উই ক্যান কনক্লুড দ্য ক্লাস। ঠিক আছে, আল্লাহ হাফেজ। Allah Hafiz, sir. আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।